প্রিয় শিক্ষার্থীরা, সকলে বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছে। সত্যি কথা দেখি তোমাদের যে শ্রেণীকক্ষে আমরা পাচ্ছি না, বা শ্রেণীকক্ষে তোমাদের উপস্থিতি আমাদের যে পাওয়াটা ছিল, বিশেষ করে তোমাদের হৈ উল্লাস, শ্রেণীকক্ষে তোমাদের শাসন করা, কখনো সোহাগ করা, প্রশ্ন উত্তর পর্ব, নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা নেওয়া, এই কাজগুলো থেকে আমাদের যে পাওয়াটা ছিল, আজকে সেই পাওয়াটা যে কতটা ছিল তা তোমাদের না পাওয়ার মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি। আশা করি তোমরা আরও বেশি উপলব্ধি করছো। তো তারপরেও সরকার যে অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছে, এই ক্লাসগুলোও যদি তোমরা দেখো, তোমরা অনেকটা পাবে, আর তোমাদের সেই পাওয়া থেকে আমাদের এতটুকু পাওয়া হবে। তো তোমরা যদি দেখো তাহলে আমাদের এই ক্লাস নেওয়া সার্থক। শ্রেণীকক্ষে যে পাওয়াটা ছিল তারও কিছু অংশ পূরণ হবে। তো আশা করি সবাই দেখছো, যারা আসে না, দেখে না, তাদেরকে উৎসাহিত করবে যারা দেখছো তারা। তো শুরু করছি নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে একটি ক্লাস। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে বসে আছো এই ক্লাসটি করার জন্য। তো মনোযোগের সাথে অংশগ্রহণ করো, আমি তোমাদের কিছুটা হয়তো দিতে পারবো। তো এসো আমরা প্রথমেই দেখি একটি ফসল। দেখো ফসলটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, সবাই চিনেছ। এটি আমন মৌসুমের একটি ধান ফসল। এই ধান আমন মৌসুমে চাষ করা হয়, আবার এখন চাষ করা হয় বেশিরভাগ ধান বোরো মৌসুমে। তো এই মৌসুমে যে ধানটা চাষ করা হয়, এর বেশিরভাগ ধান এখন কি হয়, বীজ ধান হিসেবে বোরো মৌসুমে প্রয়োগ করা হয়। অর্থাৎ এই ধানটা বীজ ধান হিসেবে এখন উৎপাদন হয়েছে, এটি বোরো মৌসুমে বীজ হিসাবে ব্যবহার করতে হবে। তো এটা যেহেতু ফসল থেকে নিয়ে আসছি, এটি একটি ভবিষ্যতে বীজ হিসেবে প্রয়োগ হবে। তাহলে এটাকে শুকানোর প্রয়োজন আছে। না শুকালে যদি এভাবে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, পোকায় খেয়ে যাবে। তারপর শুকানোর পরে মাড়াই করার প্রয়োজন আছে। মাড়াই করার পরেও এটি কী করতে হবে, ফেলে রাখবো না, এটা সংরক্ষণ করে রাখতে হবে। যতদিন এই বীজটা নতুন ফসল উৎপাদনের আগ পর্যন্ত ব্যবহার না করা হবে, ততদিন পর্যন্ত এটি আমরা সংরক্ষণ করে রাখব। তবে এই সংরক্ষণটা তোমাদের জানা আছে হয়তো অনেকটা, আবার যেটুকু প্রক্রিয়ায় ত্রুটি থাকবে, আছে বা ছিল, সেটুকুও জেনে নেবে। তাহলে তোমরা নিজেরাই এই বীজ সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবে, এবং তোমাদের পিতামাতা বা পাশেও যারা কৃষিকাজ করে তাদেরকেও পরামর্শ দিতে পারবে এই ধানটি বা বীজটি সংরক্ষণ করার জন্য। তাহলে আমাদের আজকে আলোচনায় কি থাকছে, বীজ সংরক্ষণ। এসো আমরা খাতায় লিখে নিই। বীজ সংরক্ষণ। বীজ সংরক্ষণ। তো বীজ সংরক্ষণ কি আমরা প্রথমে একটু জেনে নিই। আসলে এই বীজ কি, সংরক্ষণ কি? বীজ হচ্ছে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বলে বীজ। এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে। আবার কৃষি বিজ্ঞানীদের মতে হচ্ছে বীজ হচ্ছে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে, তাকে বলা হয় বীজ। তো নিশ্চয়ই বীজ বুঝেছ কি? বীজ একটা সংরক্ষণ, দুটো অংশ আছে, বীজ সংরক্ষণ। সংরক্ষণ হচ্ছে সযত্নে রক্ষা করা, অর্থাৎ কোনো একটি জিনিসে বীজ হোক আর যাই হোক, সেটা ক্ষতির হাত থেকে সযত্নে রক্ষা করাটাই হচ্ছে সংরক্ষণ। তাহলে বীজটাকে তার ক্ষতির হাত থেকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের বীজ সংরক্ষণ।
তো বীজ সংরক্ষণ কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো বীজ সংরক্ষণ মূলত শুরু হয় তার উৎপাদন থেকেই, অর্থাৎ বীজ যখন উৎপাদন হয় তখনই তার প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া হয়, ওইটাই হচ্ছে সংরক্ষণ। ওখান থেকে শুরু আর কি। তাহলে প্রথমে সংরক্ষণের প্রথম ধাপ হচ্ছে উৎপাদন। বীজ উৎপাদন, বীজ উৎপাদন কি? আমরা ফসলই তো, কৃষকরা ফসলই উৎপাদন করে, বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে, বীজটাও ঠিক ফসল উৎপাদনের মতোই। তো একটি একটি বিশেষ যত্ন নেওয়া হয়। এই বীজ জমিটা মূল জমি থেকে একটু পৃথক করে রাখে কৃষক যারা, মূল জমি থেকে কৃষক এটি আলাদা করে রাখে। তারপরে বীজ বপন করার পরে সেখানে আগাছা মুক্ত রাখে, রোগ মুক্ত রাখে, নির্দিষ্ট সময় পানি দেওয়া, সার দেওয়া, অতিরিক্ত পানি সরিয়ে ফেলা ইত্যাদি বীজ উৎপাদনের ভিতরেই। এছাড়া বীজ উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় চারা হওয়ার পরে বীজের মধ্যে, ধরা যাকে ধান বীজের কথাই বলি, ধান বীজ, এটা ধান বীজটা লাগানোর পরে এই একই বীজের মধ্যে ভিন্ন জাতের ধানও থাকতে পারে, সেটি উঠিয়ে ফেলতে হবে। তারপরে ফুল আসার সময়ও দেখা যাবে ভিন্ন জাতের ধানটা হয়তো আগেই ওইটাতে ফুল আসবে অথবা একটু দেরিতে আসবে। যে জাতের ধানগুলো একই রকমের সেগুলো একই সময়ে ফুল আসবে, তাহলে যেগুলো আগে বা পরে উঠবে, ফুল ফুটবে, সেগুলো আমরা ধরে নেব কি অন্য জাতের ফসল, হয়তো সেটি উঠিয়ে ফেলতে হবে। তো এরপরে ফসল পাকলে সেটা কাটতে হবে। যেমন এটি দেখানো হচ্ছে যে এটা ফসল কাটার পরে নিয়ে আসা হয়েছে। এই ফসল কেটেই কি সংরক্ষণ করা সম্ভব? সম্ভব নয়। এটি কি করতে হবে? শুকাতে হবে। এটা শুকাতে, তাহলে বীজ উৎপাদনের পরে আসছে বীজ শুকানো। বীজ শুকানো, এই বীজ দুইটা পদ্ধতিতে শুকানো যাবে। একটি প্রাকৃতিক বাতাসে, আরেকটি গরম উত্তপ্ত বাতাসে শুকিয়ে বীজটা সংরক্ষণ করতে হবে। তা কতটুকু শুকাবো? যেমন এই বীজটা এখন সাধারণত এতে আছে আর্দ্রতা 18 থেকে 40% ধরে নেওয়া হয়, যে সাধারণত ফসল পরিপক্ক পর্যায়ে, বিশেষ করে ধান ফসলের ক্ষেত্রে বা দানা জাতীয় ফসলের ক্ষেত্রে 18 থেকে 40% আর্দ্রতায় থাকে। তো এটি আমরা ধরে নিলাম 30% আর্দ্রতায় আছে। 30% আর্দ্রতা। থাকে 18 থেকে 40%। এটা মূলত থাকতে পারে বিভিন্ন ফসলের ক্ষেত্রে। তো এটাকে আমরা ধরলাম 30%। তাহলে এটা শুকিয়ে আমাদের আনতে হবে কত পার্সেন্টে? 12%-এর নিচে। বীজ শুকিয়ে 12%-এর নিচে আনতে হবে। বারো পার্সেন্টের নিচে এটি আমাদের আনতে হবে। তো এটা 2 বা 3 বার রোদ্রে দিতে হবে যদি আমরা গরম বাতাসে শুকাই, আর যদি প্রাকৃতিক বাতাসে তাহলে ছায়াযুক্ত স্থানে রেখে শুকাতে হবে। শুকানোর পরে যদি এটা দাঁতে দিলে কট করে শব্দ হয় তাহলে মনে করতে হবে যে 12%-এর নিচে আছে। তো 12%-এ আসলে এটি আমাদের অর্থাৎ কৃষক এটা সংরক্ষণ করে থাকে। তো বুঝতে পারছো যে কি আর্দ্রতা থাকে কত পার্সেন্ট,
ভালো করে একটি খেয়াল করে, এটি বিশেষভাবে প্রয়োজন। 18 থেকে 40% এই পরিপক্ক অবস্থায়, এটাকে আমরা ধরে নিচ্ছি যে 30%, এটা হয়তো আছে। তো শুকানোর পরে আসবে কত, 12%-এর নিচে। শুকিয়ে গেলে 12%, আমি দেখাচ্ছি শুকানো ধান, একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করবে। এই যে এখানে আছে, দেখা যাচ্ছে কিছুটা হয়তো বা যাচ্ছে। এটা শুকিয়ে 12%-এর নিচে আনা হয়েছে, এটি আরও আগে সংগ্রহ করা হয়েছে। তো শুকানোর পরে এটিকে সংরক্ষণ প্রয়োজন, প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ সংরক্ষণ করতে হবে। কতদিন করব? এটা পরবর্তী ফসলে চারা তৈরি করার আগ পর্যন্ত, অথবা যদি আমরা বিক্রয় করি অর্থাৎ বিপণনের আগ পর্যন্ত, বিক্রয়ের আগ পর্যন্ত। তো সংরক্ষণ করার কয়েকটি পদ্ধতি আছে। এবার আসবো তাহলে তোমাদের সাথে, বীজ সংরক্ষণ কয়টি পদ্ধতি করা যায়। বীজ সংরক্ষণ পদ্ধতি। বীজ সংরক্ষণ পদ্ধতি। বীজ সংরক্ষণ পদ্ধতি আছে। ধানগুলায় বীজ সংরক্ষণ, এক আছে ধান গোলায় বীজ, ধান গোলায় বীজ সংরক্ষণ। ধানের গোলা তোমরা হয়তো দেখেছো অনেকে, এটি একটু যাদের বেশি বীজ সংরক্ষণ করে কোনো সংস্থা, তারা এগুলো ব্যবহার করে। ধানের গোলা অনেক বড় আকারের হয়, সেখানে অনেক ধান সংরক্ষণ করা যায়। তো ধান গোলায় বীজ সংরক্ষণ করা যায়। এরপরে আসছে ডোলে বীজ সংরক্ষণ। ডোলে বীজ সংরক্ষণ। তো ধানগুলা দেখলেও ডোল হয়তো কেউ দেখেছো, কেউ বা দেখনি। ডোলও বাঁশ দিয়ে তৈরি করা হয়। ডোলের স্বাভাবিক একটু আকার দেখতে পারো, এখানে ডোল এরকমই হয়। হয়তো তোমরা অনেকেই দেখেছ। তো ধানের ডোল যাদের বেশি বীজ অর্থাৎ গোলায় সংরক্ষণ করার মতন না বীজ, অর্থাৎ ধানের ডোল অত 2-4 মণ বীজ এরকম হলে তারা ডোলে সংরক্ষণ করতে পারে। তো ডোলের গায়ে অবশ্যই কাদামাটির প্রলেপ দিয়ে দেয়, যাতে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। তা ডোলের পরে আসছে আমাদের পলিথিন ব্যাগে বা পলি ব্যাগে বীজ সংরক্ষণ। পলি ব্যাগে বীজ, পলি ব্যাগে বীজ সংরক্ষণ। পলি ব্যাগ আমরা নিশ্চয়ই চিনি। এখানে একটি আছে, দেখো পলি ব্যাগে আমি কিছু বীজ নিয়ে আসছি। এটা কিন্তু এই পলি ব্যাগে সংরক্ষণ করা যাবে না। পলি ব্যাগ আরও একটু পুরু হবে। সেগুলো তোমরা দেখতে পারো যে বিশেষ করে বীজ যে সমস্ত দোকানে বিক্রি হয়, সেখানে পলি প্যাকেই বীজ থাকে, 2 কেজি 1 কেজি, ওটা ওরকম একটু পুরু। ওটা বিশেষভাবে তৈরি, বীজ সংরক্ষণের জন্যই তৈরি। তো পলি ব্যাগে বীজ সংরক্ষণ তোমরা নিশ্চয়ই দেখেছ। এবার আসছে মটকায় বীজ সংরক্ষণ। মটকায়
মটকায় বীজ সংরক্ষণ। মটকাটা হয়তো নতুন শব্দ কারো কাছে মনে হতে পারে, মটকাটা বললে হয়তো চিনবে। মটকা মাটি দিয়ে তৈরি। যাদের অল্প পরিমাণ বীজ সংরক্ষণ করে 5 কেজি 10 কেজি, কৃষকরা যারা নিজেরা বাড়িতে সংরক্ষণ করে তারা মটকায় বীজ সংরক্ষণ করে। বিশেষ করে বহুকাল আগে একমাত্র বীজ সংরক্ষণ ছিল এই মটকাতেই। তো তোমাদের একটি পদ্ধতি আমি এখন দেখাবো, সেটি হচ্ছে মটকায় বীজ সংরক্ষণ। মটকা চিনে না থাকলে এখন আমি দেখাবো কীভাবে করতে হয়, কিছুটা বলবো, হয়তো তোমরা পারবে। তো দেখাচ্ছি, ছোট্ট একটা নিয়ে আসছি, বড় একটা আনা সম্ভব না, তো ছোটো আকারে একটি নিয়ে আসছি। দেখো, এটা মাটির তৈরি, এইটি মটকা, কিন্তু এটিতে তো অল্প বীজ ধরবে। যারা 2 কেজি 5 কেজি 10, তা আরও বড় মটকা নেয়, অর্থাৎ বীজের পরিমাণ অনুযায়ী সাইজটা নিতে হয়। তো এখানে জাস্ট একটা নমুনা নিয়ে আসছি, এরকম একটা মাটির তৈরি মটকা। এই মটকাতে মাটি কাদা মিশিয়ে প্রলেপ দিতে হবে, দিয়ে শুকিয়ে তারপরে মাটিটা শুকানোর পরে এখানে বীজ দিতে হবে। তো আমি দেখাচ্ছি কিছু ধান বীজ কীভাবে দিতে হবে এর ভিতরে। এভাবে আস্তে আস্তে করে দিতে হবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে ঝাঁকালে ভিতরে ফাঁকা থাকবে না এবং পরিমাণও বেশি ধরানো সম্ভব। এইভাবে এই বীজটা পুরোপুরি ভরতে হবে, ফাঁকা রাখা যাবে না, একদম পুরোপুরি ভরে এর উপর একটি ঢাকনা দিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটি ছোট হতে হবে, এই মুখ অনুযায়ী ঢাকনাটি হতে হবে। ঢাকনাটি ঢেকে দিয়ে কাদা দিয়ে আবার প্রলেপ দিতে হবে, যাতে ঢাকনিটা পড়ে না যায়, ফেটে না যায়। এভাবে মটকায় বীজ সংরক্ষণ করতে হবে। এবার সংরক্ষণের পরে এটি একটি নিরাপদে শুষ্ক উঁচু স্থানে রেখে দিতে হবে। এটি মটকায় বীজ সংরক্ষণ। তো মোটামুটি বীজ সংরক্ষণ পদ্ধতি বুঝে নিয়েছ, তোমরা নিজেরাই করতে পারবে। নিজেরা না করলেও বাড়িতে যারা করে কৃষক বা তোমাদের পাশে আত্মীয়স্বজন পরামর্শ দিতে পারবে। তো এই বীজ সংরক্ষণের সুবিধা আসি একটু আমরা এবার। সুবিধা, বীজ সংরক্ষণের সুবিধা একটু মাথা খাটিয়ে দেখো, বলতে পারবে বা বুঝতে পারবে। বীজ যদি আমরা সংরক্ষণ না করি, এটা পোকায় খেয়ে যাবে। বাইরে খোলা জায়গায় রাখলে আর্দ্রতা, কুয়াশায়, আবহাওয়া, এটা নষ্ট হয়ে যাবে। আর্দ্রতা 12%-এর বেশি হয়ে যাবে, তাহলে অবশ্যই বীজ আমরা খোলা জায়গায় রাখলে আমাদের ক্ষতি হবে। তা যে কারণে খোলা জায়গায় রাখলে ক্ষতি হবে, ঠিক ওই কারণে আমরা এটাকে নির্দিষ্ট স্থানে বীজের পরিমাণ বুঝে সংরক্ষণ করব। তারপর দীর্ঘদিন ভালো থাকবে, কারণ বীজটা 6 মাস বা 3 মাস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিতে হয়। যখন পরবর্তী ফসল হওয়া শুরু হবে, তখন এই বীজ থেকে আবার নতুন করে চারা তৈরি করতে হয়। তো যাই হোক, সুবিধাটা বুঝে নিলে। তো আজকে এই পর্যন্ত এতক্ষণ যে আলোচনা করলাম, তার থেকে তোমাদের ছোট্ট 2-3টি প্রশ্ন আমি লিখে দিচ্ছি, তোমরা উত্তর করবে। আশা করি তোমরা পারবে, এবং না পারলেও আমি উত্তরটা বলে দেব, মিলিয়ে নিও। তো একটু খাতায় লিখে নাও, কেমন? সাধারণত ফসল কাটার
পর ফসলের আর্দ্রতা কত, আর্দ্রতার হার কত। বীজ সংরক্ষণের কয়টি পদ্ধতি? সব থেকে কম পরিমাণ বীজ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো কি আছে, সাধারণত ফসল কাটার পর ফসলের আর্দ্রতা হার কত? 18 থেকে 40%। বীজ সংরক্ষণের কয়টি পদ্ধতি? 4টি। সব থেকে কম পরিমাণ বীজ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পলিব্যাগ। পলিব্যাগ পদ্ধতি। তো নিশ্চয়ই তোমরা উত্তরগুলো সঠিক করতে পেরেছো, আর যদিও দু একটা না হয় মিলিয়ে নিয়েছো। তো এবার এসো তোমরা একটু বাড়ির কাজ করবে। যদিও বাড়ির কাজ আমরা দেখতে পারছি না, তবুও তোমরা খাতায় নিজেরা লিখে বইয়ের সাথে মিলিয়ে বা রেখে দিলে পরবর্তীতে আমরা দেখতে পারবো। তো বাড়ির কাজটা একটু লিখে নাও। বীজ সংরক্ষণের কোন পদ্ধতি বীজ সংরক্ষণের কোন পদ্ধতি তোমার কাছে সহজ মনে হয়? বীজ সংরক্ষণ কোন পদ্ধতি তোমার কাছে সহজ মনে হয়, ব্যাখ্যা করো। নিশ্চয়ই লিখে নিয়েছো বাড়ির কাজ। তো এই পর্যন্ত সকলে ভালো থাকো। এতক্ষণ ধৈর্য ধরে আসছো এই দুপুরবেলায়। তো তোমরা পরবর্তী ক্লাসগুলো করবে, যারা আসেনি বা অংশগ্রহণ করে না তাদেরকে পরামর্শ দেবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।